আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা নম্বর 146, 147 ও 148-এর যেসব বিষয়গুলো দেওয়া আছে এই সব বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1 নম্বরে দেওয়া আছে নিচের কোনটিকে সরলরেখার উদাহরণ হিসাবে ব্যবহার করা যায়। সরল রেখার এখানে বলেছে সরল রেখার উদাহরণ যেমন একটি গোলকের পৃষ্ঠ, গোলক বলতে তো গোল বোঝায়, এটা তো সরল রেখা নয়। খ নম্বর আছে একটি টেবিলের প্রান্ত, তাহলে মানে টেবিলের প্রান্ত হচ্ছে এটা সরল রেখা, কিন্তু একটি আঁকাবাঁকা রাস্তা এটাও কিন্তু সরল মানে সোজা হয় না, আবার একটি বলের পৃষ্ঠ এটাও কিন্তু গোল হয়, বক্ররেখা। তাহলে আমাদের যেহেতু সরল রেখার কথা বলা হয়েছে তাহলে এটি হবে একটি টেবিলের প্রান্ত, তার মানে এটার সঠিক উত্তর হবে হচ্ছে খ নম্বর। 2 নম্বরে দেওয়া আছে একটি সরলকোণ গঠিত হয় কি নিয়ে, তার মানে দুটি সমকোণ দিয়ে, দুটি সূক্ষ্মকোণ দিয়ে, দুটি স্থূলকোণ দিয়ে একটি সমকোণ বা একটি স্থূলকোণ। সরলকোণ সমান 180 ডিগ্রি অর্থাৎ দুটি সমকোণ দিয়ে, তার মানে এক সমকোণ সমান 90 ডিগ্রি এবং দুই সমকোণ সমান 180 ডিগ্রি অর্থাৎ সরলকোণ। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে ক নম্বর। 3 নম্বরে বলা হয়েছে যদি একটি কাগজ আড়াআড়িভাবে দুবার ভাঁজ করা যায় তাহলে নিচের কোনটি পাওয়া যাবে। যদি একটি কাগজ বলছে দুইবার ভাঁজ করা যায় যদি, তাহলে নিচের কোনটি পাওয়া যাবে। দুইবার ভাঁজ করলে এটা হবে হচ্ছে 4 সমকোণ, তাহলে আমাদের এখানকার উত্তর হবে হচ্ছে গ নম্বর। 4 নম্বরে বলা হয়েছে দুটি সরলরেখা পরস্পরকে সমকোণে অতিক্রম করলে কি হয়। দুটি সরলরেখা সমকোণে, এখানে বলছে দুটি সরলরেখা পরস্পরকে সমকোণে অতিক্রম করলে কি হয়, এখানে হবে 4টি সমকোণ গঠিত হয়। এখানে আমাদের হবে হচ্ছে গ নম্বর, 4টি সমকোণ গঠিত হবে। আয়তের ক্ষেত্রে নিচের কোন শর্তটি আবশ্যক। এখানে 4টি সমান বাহু, 4টি কোণ সমকোণ, বিভিন্ন দৈর্ঘ্যের 4টি বাহু এবং শুধু একটি কোণ সমকোণ। এখানে আমাদের হবে 4টি কোণই সমকোণ হবে। এখানে আয়তের ক্ষেত্রে নিচের শর্তটি হচ্ছে 4টি কোণই কী হবে, সমকোণ হবে। 6 নম্বরে বলা হয়েছে তোমার একটি রোবট আছে যেটি শুধুমাত্র সমকোণে ঘুরতে পারে। তুমি যদি এটিকে একটি আয়তক্ষেত্রের চারপাশ বরাবর হাঁটতে বলো তাহলে এটি শুরুর অবস্থানে ফিরতে কতটি বাঁক ঘুরবে। এটি 4টি বাঁক ঘুরবে। উত্তর হবে গ নম্বর। নিচের কোনটি প্যাটার্ন নয়। এখানে বলছে মৌচাকের গঠন, বর্গাকার টাইলসের দেয়াল, এলোমেলো বিন্দু, একটি দাবার ছক। এখানে প্যাটার্ন হবে না হচ্ছে এলোমেলো বিন্দু, এটা কোনো প্যাটার্ন হবে না, তাহলে এটারও সঠিক উত্তর হবে হচ্ছে গ নম্বর। তারপরটি দেওয়া আছে 8 নম্বরে একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ কিনা তা কিভাবে বের করা যায়। এটার সঠিক উত্তর হবে একটি চাঁদা দিয়ে পরিমাপ করে, খ নম্বর উত্তর হবে। 9 নম্বরে বলা হয়েছে নিচের কোন বাক্যটি সঠিক নয় তা শনাক্ত করি। এখানে সূক্ষ্মকোণ এক সমকোণ অপেক্ষা ছোট। সূক্ষ্মকোণ কিন্তু এখানে যেহেতু আমাদের বলা হয়েছে নিচের কোন বাক্যটি সঠিক নয়, তার মানে সূক্ষ্মকোণ এক সমকোণ অপেক্ষা ছোট এ বাক্যটি সঠিক। সরলকোণ 2 সমকোণের সমান এ বাক্যটিও সঠিক। স্থূলকোণ 2 সমকোণ অপেক্ষা বড় এই বাক্যটি কিন্তু সঠিক নয়, কারণ স্থূলকোণ 2 সমকোণ অপেক্ষা বড়র কথা বলছে, তাহলে স্থূলকোণ কিন্তু 2 সমকোণ অপেক্ষা বড় না, ছোট হয়। তাহলে স্থূলকোণ বলেছে 2 সমকোণ অপেক্ষা বড়, তার মানে এই বাক্যটি কি সঠিক নয়, তাহলে আমাদের কোনটা হবে গ নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন বলছে এখানে ইমা তার বইগুলিকে একটি শেলফে ভি আকৃতিতে সাজিয়েছে। বই দ্বারা গঠিত কোণ 90 ডিগ্রির কম হলে ইমা কোন ধরনের কোণ তৈরি করেছে। এখানে আমরা প্রথমে কোণ আমি এখানে আলাদাভাবে খাতায় করে দেখিয়েছি যে 1 নম্বরের উত্তর হবে ইমা বই দ্বারা সূক্ষ্মকোণ তৈরি করেছে, কারণ ও এটা ভি আকৃতিতে যখন সাজিয়েছে। এবং আরেকটি কথা বলা হয়েছে যে বই দ্বারা গঠিত কোণ 90 ডিগ্রির কম, তাহলে আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা কম অথবা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, তাহলে ইমা সূক্ষ্মকোণ তৈরি করেছে। 2 নম্বরে বলা হয়েছে একটি চাঁদা ব্যবহার করে রাফি 120 ডিগ্রি কোণ অঙ্কন করেছে। সে কোন ধরনের কোণ অঙ্কন করেছে এবং এটি এক সমকোণের চেয়ে কত ডিগ্রি বড়। এখানে 120 ডিগ্রি কোণ অঙ্কন করেছে, তাহলে আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে
স্থূলকোণ বলা হয়। তার মানে ও স্থূলকোণ অঙ্কন করেছে রাফি এবং বলছে এটি এক সমকোণের চেয়ে কত ডিগ্রি বড়। তাহলে আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি থেকে যদি আমরা 90 ডিগ্রিটা বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু এটা বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা 2 নম্বরে করতে পারি যে রাফি স্থূলকোণ অঙ্কন করেছে এবং এটি এক সমকোণের চেয়ে বড়, অর্থাৎ 120 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি সমান 30 ডিগ্রি বড়। 3 নম্বরে এখানে বলা হয়েছে তুমি একটি আয়তাকার কাগজ দুটি সমান অর্ধেকে ভাঁজ করলে এবং তারপর আবার চতুর্থাংশে ভাঁজ করলে। মূল আয়তটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার হলে দ্বিতীয় ভাঁজের পরে ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে। এখানে কিন্তু আমাদের আসল কথা এখানে বলে দিয়েছে যে দ্বিতীয় ভাঁজের পরে ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য প্রস্থ। তাহলে প্রথমে কিন্তু আমাদের অর্ধেকে ভাঁজ করেছে, এটা দিয়ে কিন্তু আমরা কাজ করব না, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে দ্বিতীয় ভাঁজ করেছে আবার এক চতুর্থাংশে, অর্থাৎ চতুর্থাংশ বলতে আমরা কী বুঝি 4 ভাঁজ। তাহলে এখানে আমাদের মূল আয়তটির দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে কত, 12 সেন্টিমিটার। যেহেতু 4 ভাগ করেছে তাহলে 4 দিয়ে আমরা 12কে ভাগ করব, আবার 4 দিয়ে আমরা 8কে ভাগ করব। তাহলে আমরা এখানে এভাবে করতে পারি যে ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য 12 ভাগ 4 সমান 3 4 12 3 সেন্টিমিটার এবং আয়তটির প্রস্থ হবে, ওখানে দেওয়া আছে প্রস্থ 8 সেন্টিমিটার, অর্থাৎ 8কে আমরা যেহেতু 4 ভাঁজ করেছে 4 দ্বারা ভাগ করলে হবে 4 দুগুণে 8 অর্থাৎ 2 সেন্টিমিটার। পরের 4 নম্বরটি বলা আছে একটি নিচের কোণগুলোর নাম লিখি ও কারণ ব্যাখ্যা করি। এখানে কোণ দেওয়া আছে 4টি। আমাদের প্রথম যে কোণটি দেওয়া আছে এই কোণটি দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটি একটি সমকোণ। তাহলে এর নাম দেব কি, সমকোণ। তাহলে এর কারণটা হচ্ছে এর কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আমরা জানি যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। দ্বিতীয় নম্বরের যে চিত্রটি দেওয়া আছে এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটি যদি চাঁদার সাহায্যে আমরা ধরি এটা কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা বড়। তার মানে 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে স্থূলকোণ বলে। এই কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বেশি। পরের যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটি একটি সরল কোণ, অর্থাৎ এই কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। তার মানে দুই সমকোণের সমান কোণকে সরল কোণ বলা হয়। অর্থাৎ আমরা যদি মাঝখানে 90 ডিগ্রি দিয়ে দেই তাহলে এপাশে একটি কোণ এপাশে একটি কোণ, তাহলে 90 আর 90 কত হয়, 180 ডিগ্রি। চতুর্থ নম্বরের যে চিত্রটি দেওয়া আছে এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটি একটি সূক্ষ্মকোণ, অর্থাৎ কারণ এখানে কেন এটি সূক্ষ্মকোণ আমরা এটা জানি যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। চাঁদার সাহায্যে যদি আমরা ধরি তাহলে কিন্তু এটা দেখে বোঝা যাবে যে 90 ডিগ্রি থেকে এটি ছোট। তাহলে এই কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, অর্থাৎ এটি একটি সূক্ষ্মকোণ। এখানে পরে যে 3 নম্বরে দেওয়া আছে 3 নম্বরে এখানে বলা 4টি ছবি দেওয়া আছে এবং পাশে বিন্দু, রেখা, সমতল এবং বক্রতল দেওয়া আছে। তাহলে প্রথম যে চিত্রটি দেওয়া আছে অর্থাৎ আমাদের বিন্দু চাচ্ছে এখানে, তাহলে বিন্দু এখানে আমরা কিন্তু কোনটি দেখে বুঝতে পারবো যে এটা বিন্দু, যেহেতু এই যে এখানে ফোঁটা 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 দেওয়া আছে তার মানে বিন্দু হচ্ছে একটি ফোঁটা। তাহলে আমরা কিন্তু এর থেকে এটা দিয়ে দিতে পারি যে এটি হচ্ছে একটি বিন্দু। পরেরটি দেওয়া আছে হচ্ছে রেখা। রেখা এই 4 আর বাকি থাকলো আর যে 3টি, এই 3টির মধ্যে রেখা কোথায় দেওয়া আছে, এখানে কিন্তু এই যে দাগের মাঝে সাদা সাদা এই যে সোজা সোজা যে রেখাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু হচ্ছে রেখা। তাহলে আমরা এটার সাথে দাগ করে এটার সাথে রেখার সাথে মিলিয়ে দিতে পারি, এটা হলো মিল করো। এবার দেওয়া আছে সমতল, তার মানে সমতল আমাদের যে বইটি দেওয়া আছে এটা একটি সমতল। তারপরে আছে বক্রতল, টিনের একটি কৌটো দেওয়া আছে তার মানে কৌটোটা কিন্তু গোল হয়, অর্থাৎ বাঁকা যেটা, তার মানে এটা কি হবে, বক্রতল। তাহলে আমরা এখান থেকে এটার সাথে মিল করে দিতে পারি, এটা বক্রতল। 4 নম্বরে দেওয়া আছে একটি চতুর্ভুজকে কখন বর্গ বলতে পারি। তাহলে আমরা একটি চতুর্ভুজকে কখন বর্গ বলতে পারি আমি এখানে করে দেখিয়েছি যে একটি চতুর্ভুজকে কখন বর্গ বলতে পারি। উত্তর, যখন একটি চতুর্ভুজের প্রতিটি কোণ সমকোণ এবং প্রতিটি বাহু সমান হয় তখন সেই চতুর্ভুজকে বর্গ বলতে পারি। তার মানে আমরা কি বুঝলাম যে একটি চতুর্ভুজের যখন প্রতিটি কোণ সমকোণ হবে এবং প্রতিটি বাহু সমান হবে তখন সেই চতুর্ভুজকে আমরা সমকোণ বলতে পারি, বর্গ বলতে পারি। এইবার বলছে 5 নম্বরে দেওয়া আছে খালি স্থানের সঠিক আকৃতি বসিয়ে নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। এখানে কয়েকটি প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নগুলো দ্বারা আমাদের যে খালিগুলো দেওয়া আছে এগুলোর প্যাটার্ন আমরা কিভাবে করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া আছে একটি বড় ত্রিভুজ, তারপরে কিন্তু দেওয়া আছে একটি ছোট ত্রিভুজ, আরেকটি ছোট ত্রিভুজ, তার মানে একটি বড় ত্রিভুজের পরে দেওয়া আছে 2টি ছোট ত্রিভুজ, তারপর আরেকটি আবার বড় ত্রিভুজ দেওয়া আছে।
তাহলে আমরা কি বুঝলাম যে একটি বড় ত্রিভুজের পরে দুইটি ছোট ত্রিভুজ হবে, তারপর আবার একটি বড় ত্রিভুজ হবে। তাহলে যেহেতু বড় ত্রিভুজটা দেওয়া আছে, এরপরে কিন্তু একটি ছোট ত্রিভুজ আমাদের দেওয়া আছে, তার মানে ছোট ত্রিভুজ কিন্তু এখানে দুইটির কথা বলছে। তাহলে একটি ছোট দেওয়া আছে, আর এখানকারটি কী হবে আমাদের, এটাও কিন্তু আমাদের ছোট হবে। এইবার যে তারপরের যে প্যাটার্নটি দেওয়া আছে, তাহলে আমরা কি বুঝলাম এখানে, যে বড় ত্রিভুজের পরে দুইটি ছোট ত্রিভুজ হবে। তাহলে এখন আমাদের দুইটি ছোট ত্রিভুজ আছে, তারপরে আবার কি হবে, একটি বড় ত্রিভুজ হবে এখানে। এবার তারপরে যেহেতু আমরা পরপর প্যাটার্নগুলো আমরা খেয়াল করলাম, যে একটি বড় ত্রিভুজ, তারপর দুইটি ছোট ত্রিভুজ, তারপর আবার একটি বড় ত্রিভুজ, দুইটি ছোট ত্রিভুজ। যেহেতু এখানে আমার একটি বড় ত্রিভুজ দেওয়া আছে, তার মানে তারপরে দুইটা কি হবে, ছোট ত্রিভুজ। একটি ছোট ত্রিভুজ দেওয়া আছে, তার মানে এখানে আরেকটি হবে, এটি একটি ছোট ত্রিভুজ। এই প্যাটার্নটি সম্পূর্ণ হলো। খ নম্বরে দেওয়া আছে কিন্তু একটি ত্রিভুজ, তারপরে একটি বৃত্ত, তারপরে একটি ত্রিভুজ, তারপরে দুইটি বৃত্ত, তারপরে একটি ত্রিভুজ, তারপরে ফাঁকা ঘর। এখন আমরা প্যাটার্ন দেখে কি বুঝতে পারছি, যে এখানে প্রথমে একটি ত্রিভুজ দেওয়া আছে, তারপর একটি বৃত্ত, তারপর একটি ত্রিভুজ দিয়ে দুইটি বৃত্ত, তারপর একটি ত্রিভুজ। তার মানে আমরা কি বুঝলাম, যে এখানে বাড়ছে, যেটি দেওয়া আছে তার থেকে একটি করে বেশি হচ্ছে। তাহলে এখানে যদি আমার একটি আছে, এখানে দুইটি, তার মানে এখানে আমার তিনটি ত্রিভুজ হবে, তিনটি বৃত্ত হবে। তার মানে এখানে আমরা দেব হচ্ছে তিনটি বৃত্ত, এখানে দিয়ে দিলাম তিনটি বৃত্ত। এখন কিন্তু বলা হয়েছে যে তিনটি ত্রিভুজ হওয়ার বৃত্ত হওয়ার পরে তাহলে আমাদের এখানে কি হবে, এবার একটি, যেহেতু দুইটির পর এখানে ত্রিভুজ হয়েছিল, তাহলে এখানে তিনটি বৃত্ত হয়ে এখানে একটি কি হবে, ত্রিভুজ হবে একটি। এই প্যাটার্নটিও সম্পন্ন হলো। এবার 6 নম্বরে বলা হয়েছে, নিচের চিত্রগুলো প্যাটার্ন হবে কিনা তা খুঁজে বের করি। সঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দিই এবং কারণ বলি। যেমন এখানে যদি হ্যাঁ হয়, প্যাটার্নগুলো সঠিক হয়, তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। যেমন ক নম্বরে কিন্তু দেওয়া আছে, যেমন এখানে যে একটি অ্যারো চিহ্ন মতো দেওয়া আছে, পরে আবার আরেকটি নিচের দিকে দেওয়া আছে, পরে আবার আরেকটি এই পাশে আছে, আরেকটি এই পাশে আছে, অর্থাৎ এর প্যাটার্নগুলো কিন্তু কোনোভাবেই ঠিক করা যায় না। কারণ একটি দেওয়া আছে এই পাশে, আবার নিচে, তারপর আবার এই পাশে, আরেকটি আবার এই পাশে, নিচে, আসলে প্যাটার্নগুলো সঠিক না। তাহলে আমরা এখানে কিসের সাথে টিক চিহ্ন দেব, না এর সাথে টিক চিহ্নটা দিয়ে দিব। এবার পরের প্যাটার্নটি আমরা দেখি, খ নম্বরে দেওয়া আছে, এখানে একটি যোগ চিহ্ন দেওয়া আছে, তারপরে একটি বৃত্ত, তারপরে একটি অ্যারো চিহ্ন নিচের দিকে আছে, তারপরে একটি যোগ চিহ্ন, তারপরে একটি বৃত্ত, তারপরে একটি অ্যারো চিহ্ন উপরের দিকে আছে, তারপরে কিন্তু আবার যোগ চিহ্ন দিয়ে শুরু হয়েছে, তারপরে একটি বৃত্ত, তারপরে অ্যারো চিহ্ন নিচের দিকে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, যে এখানে যোগ চিহ্ন আছে, আবার একটি বৃত্ত আছে, অ্যারো চিহ্নটা নিচের দিকে আছে, তারপর আবার যোগ চিহ্ন, বৃত্ত, অ্যারো চিহ্ন উপরের দিকে। অর্থাৎ এবার এখানে যে পর্যন্ত এসেছে, এর পরের থেকে কিন্তু আবার সেগুলো করে হবে। যেমন এখানে প্রথম একটা বৃত্ত আছে, এই যোগ চিহ্ন আছে, তারপরটা আবার বৃত্ত দেওয়া আছে, তারপরে অ্যারো চিহ্নটা নিচের দিকে আছে। অর্থাৎ এর পরেরটা যেমন যোগ চিহ্ন হবে, তারপরে বৃত্ত হয়ে তারপরে অ্যারো চিহ্নটা উপরের দিকে যাবে। অর্থাৎ এটা আমাদের একটি প্যাটার্ন হয়েছে, তার মানে এটা হ্যাঁ হবে। আমি খুব সহজভাবে কিন্তু এগুলো করে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবসময় তাহলে লাইক, সাবস্ক্রাইব করলে আমার পেজটি আপনাদের সামনে চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।